ফোন ইন অনুষ্ঠান কৃষির কথা। নরম ভোরের শিশির বুকে সবুজ স্বপ্ন জাগে, বোরো ধানের বীজতলায় কৃষকের আশা জাগে। সঠিক যত্নে পানি সারে চারা হয় সবল, সোনালী ধানের হাসি আনে পরিশ্রমের ফল। শ্রোতাবন্ধু, বোরো মৌসুম এলেই মাঠে ঘাটে যেন এক নতুন প্রাণের সঞ্চার হয়, আর সেই প্রাণের সূচনা ঘটে ছোট্ট বীজতলাতেই। শ্রোতাবন্ধু, আপনারা বুঝতেই পারছেন, বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রের কৃষি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান কৃষির কথায় আজকের আলোচনার বিষয় বোরো বীজতলার বিভিন্ন পরিচর্যা। শ্রোতাবন্ধু, কৃষির কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইফসিতা তাহসিন ঐশী, এবং বিশেষজ্ঞ আলোচক হিসেবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন কৃষিবিদ ডক্টর সালমা লাইজু, প্রিন্সিপাল এটিআই শেরপুর। প্রথমেই ম্যামের কাছে আমরা চলে যাব, ম্যামের কাছে জানতে যাব, ম্যাম আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? জি ম্যাম, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ম্যামকে জানাই আমাদের বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রের পক্ষ থেকে স্বাগতম। মূল আলোচনা শুরু করার পূর্বে শ্রোতাবন্ধু কৃষিজীবী ভাই ও বোনেদেরকে জানিয়ে রাখতে চাই, বোরো বীজতলা তৈরি এবং পরিচর্যা সংক্রান্ত যে কোনো সমস্যা তারা কিন্তু আমাদেরকে জানাতে পারে ফেসবুক কমেন্টসের মাধ্যমে। এছাড়াও অনুষ্ঠান চলাকালে আমাদেরকে সরাসরি ফোন করতে পারে 09610907907 এই নাম্বারে। শ্রোতাবন্ধু, আমি আবারও বলছি 09610907907 এই নাম্বারে আপনারা আপনাদের সমস্যাগুলো আমাদেরকে জানাতে পারেন। প্রিয় শ্রোতাবন্ধু, আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ময়মনসিংহের FM 92 মেগাহার্জে। এছাড়াও আমাদেরকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার অ্যাপ এবং বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bd থেকে। পাশাপাশি আমাদেরকে সরাসরি দেখতে এবং শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ময়মনসিংহের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আর দেরি না করে শুরু করছি আমাদের মূল আলোচনা। প্রথমেই ম্যামের কাছে জানতে চাচ্ছি, বোরো মৌসুমে বীজতলা তৈরির উপযুক্ত সময়কাল কখন এবং বোরো মৌসুমে বীজতলার গুরুত্ব কতটা? আচ্ছা, ধন্যবাদ। খুব চমৎকার প্রশ্ন এবং সময় উপযোগী প্রশ্ন, কারণ এই সময়ে কিন্তু বড় বীজতলা নিয়ে আমাদের কৃষিজীবী ভাইরা অনেক চিন্তিত এবং তারা এটা বীজতলা স্থাপন করতে শুরু করে দিয়েছেন। তো আপনাদের আমি বলতে চাই যে বীজতলা করার কিন্তু আসলে আপনার নির্ভর করবে আপনি কোন জাতের ধান করছেন, কখন করতে চাচ্ছেন, ধানটা দীর্ঘমেয়াদী না মাঝারি। তো সাধারণত আমরা যেগুলো জীবনকাল 140 দিনের মধ্যে, এগুলোকে আমরা একটু স্বল্প জীবনকাল বলি, এবং অনেকগুলো ধান আছে 50, 60, 65 দিন পর্যন্ত, এগুলো দীর্ঘ সময় জীবনকাল সম্পন্ন। তো সেজন্য আপনাকে খেয়াল করতে হবে যে আপনি আসলে কোনটা করতে চাচ্ছেন। এবং আরও একটা বিষয় খেয়াল করতে হবে, আমরা অনেকে আমাদের আমনের পরে সরিষা করে ওই জমিতে বাঁধাকপি, ফুলকপি, আলু এগুলো কিন্তু করে থাকে এই বোরো এবং আমনের মাঝখানের সময়টা। এখন যদি জমিতে আমার এই ফসলগুলো থাকে, তাহলে এখন বীজতলা করলে কি হবে, এই বিষয়টা কিন্তু আমাদের ক্লিয়ার হওয়া প্রয়োজন। হ্যাঁ, কারণ হচ্ছে এখন তাহলে আমি যদি এখন আমাদের এই সাথে নর্মালি এই ফসলগুলো তুলতে এখনও 2 মাস বাকি, যদি কেউ লাগিয়ে থাকেন অলরেডি, হয়তো তারা লাগিয়ে ফেলেছেন, কিন্তু তুলতে মোটামুটি 2 মাস লাগবে। তো এখন আপনি কি 2 মাস আগে বীজতলা তৈরি করবেন, না আপনার করণীয়টা কি? তো এই বিষয়গুলো আমাদের কৃষিজীবী ভাইয়েরা অনেকেই খেয়াল করেন না। ওনারা মনে করেন যে এই সময় একটু ন্যাচারাল পানি আছে ডোবা নালার পাশে কিংবা নদীর একটা ক্যানেলের পাশে, কাজে তাড়াতাড়ি করে বীজতলাটা করে রাখি, তারপর যেদিন লাগাবো। তো এই বিষয়টা হচ্ছে খুবই সমস্যার কারণ। এখানে আমাকে খেয়াল করতে হবে যে বীজতলায় যদি চারার বয়স খুব বেড়ে যায়, সেটা কিন্তু আমার ফলনে ইফেক্ট করবে। সেজন্য আমাকে অবশ্যই বড় বীজতলাতে এই চারার বয়স যাতে কোনো ক্রমে 40 দিনের বেশি না হয় সেটা খেয়াল করতে হবে।
অর্থাৎ আমি যেদিন জমি প্রিপারেশন করব, আমার তো একটা আইডিয়া আছে জি। যে তাহলে আমি মানে আগামী জানুয়ারিতে কিংবা জানুয়ারি শেষে লাগাবো কিংবা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে লাগাবো, তাহলে তখন থেকে আমাকে এই 35-40 দিন আগে আমার বীজতলাটা তৈরি করতে হবে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? জি ম্যাম, খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বললেন আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। আমরা এ থেকে এটা বুঝতে পারলাম যে ভালো বীজতলা মানে কিন্তু ফসল উৎপাদনের ক্ষেত্রে অর্ধেক সফলতার ধাপের ক্ষেত্রে আমরা এগিয়ে যাই। তাহলে এই পর্যায়ে আমরা ম্যামের কাছে জানতে চাচ্ছি, কৃষিজীবী ভাই ও বোনেরা কিভাবে বোরো ধানের জন্য উপযুক্ত জাত নির্বাচন করবেন? হ্যাঁ, ধন্যবাদ। এটা উপযুক্ত জাত নির্বাচন, এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখন আমাদের সবাই সেজন্য আমরা খেয়াল করছি যে কোন জাতটা আমাদের ফলন বেশি দেয়, রোগ কম হয়, পোকা কম হয়। মানে আমাদের শুধু ফলন কিন্তু না, ফলন হলো কিন্তু তার সাথে প্রচুর রোগ হলো, পোকা হলো, এটাও তো আমাদের কৃষিজীবী ভাইদের জন্য অত্যন্ত কষ্টকর। এবং এগুলো বিষয় খেয়াল করেই কিন্তু ওনাদেরকে জাত নির্বাচন করা উচিত। এবং জাতটা কিন্তু আমি অবশ্যই, যেহেতু এখানে অনেকেই শুনছেন, একদম ঢালাওভাবে যে আপনাকে এটাই করতে হবে এটা কিন্তু বলা যাবে না। তার কারণ হচ্ছে আমরা দেখেছি একই ধান, সেটা দেখা যাচ্ছে শেরপুরে একরকম ফলন দিচ্ছে, নেত্রকোনাতে আরেক রকম ফলন দিচ্ছে, এবং দেখা যাচ্ছে পোকার আক্রমণ দুই জায়গায় দুরকম। এবং এটা আবার যদি যশোরে করা হচ্ছে তখন দেখা যাচ্ছে সেটা আবার ভিন্ন রেজাল্ট দিচ্ছে। তো সব কিছু মিলিয়ে আমি বলবো আপনি 2-4 বছরের মধ্যে যে জাতটাকে সবচেয়ে ভালো মানে আপনার কাছে মনে হয়েছে এটা করলে রোগ কম হয়, পোকা কম হয়, ম্যানেজমেন্টটা সহজ, আমি বলবো আপনাকে সে জাতটাই নির্বাচন করা উচিত। যে কেউ এসে সারাদিনই এক একটা জাতের কথা বলবে আর আপনি সেটার পিছনে দৌড়াবেন, এটা কিন্তু অনেক সময় হিতে বিপরীত হয়। কারণ যে দেখা গেলো আমি কারো কথা বিশ্বাস করে একটা নতুন জাত করলাম, প্রায়শই আমাদের কৃষিজীবী ভাইরা কমপ্লেন করেন যে গজাই নাই, কিংবা গজিয়েছিল একটু পরে সেগুলো মারা গেছে, লাল হয়ে গেছে। মানে বিভিন্ন, বিশেষ করে হাইব্রিড যেগুলো বাইরে থেকে আসে সেগুলোর ক্ষেত্রে এই ধরনের বেশি কমপ্লেন দেখা যায়। মানে আমি বলবো যে আপনি যেটা করতে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন আর যেটার চাল খেতে আপনার ভালো লাগে, কিংবা এই যেটা করলে বাজার দর ভালো পান, আপনি অবশ্যই সেটা খেয়াল করবেন। এবং এর সাথে সাথে আপনি অবশ্যই খেয়াল করবেন যে আমাদের সাধারণত বোরো তোলার সময়টাতে ঝড় বৃষ্টি এগুলোর প্রাদুর্ভাব বেশি হয়। সেজন্য আমি যাতে এই সময়টা ক্রাইসিস মোমেন্টের আগেই ফসলটা ঘরে তুলে ফেলতে পারি সেটাও আপনি খেয়াল করবেন। আপনার ফলন ভালো হলো কিন্তু ঝড়ের সমস্ত নষ্ট হয়ে গেল, তাহলে আলটিমেটলি আপনি লাভবান হতে পারলেন না। তো এই সব কিছু মিলেই আমি আমার ভাইদেরকে বলবো আপনাদের জাত নির্বাচন করেন। ধন্যবাদ ম্যাম, আপনাকে খুব সুন্দরভাবে ম্যাম আমাদেরকে বুঝিয়ে বললেন ধানের জাত নির্বাচনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। আপনাকে কিন্তু আপনার এলাকার অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, তো এই পর্যায়ে আমরা জানতে চাই ম্যামের কাছে, ভালো ফসল পাওয়ার জন্য বীজ শোধন করা কেন জরুরি এবং সঠিকভাবে বীজ শোধন করা পদ্ধতি কি? আচ্ছা, ধন্যবাদ। এটা একটা চমৎকার প্রশ্ন। বীজ শোধন এটা কিন্তু বহু বছর থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ লেভেলের আমার কৃষিজীবী ভাইদের কাছে বলে আসছে, কিন্তু তারপরে এখনও আমরা ওইভাবে সচেতন হতে পারিনি। কেননা আমরা যে কেমিক্যাল পদ্ধতিতে বীজ শোধনের কথা বলি, এগুলো একেধারে পাওয়া যায় না, খুবই অল্প মাত্রায় লাগে, এটা প্রয়োগ করাটাও কঠিন, একটু টেকনিক্যাল জ্ঞানের প্রয়োজন হয়। আর সার্বিকভাবে এই সামান্য ওষুধ কেনার জন্য কে কোথায় ছুটোছুটি করবে এটাও কিন্তু তাদের কাছে অনেক কষ্টকর মনে হয়। এই কারণে ওনারা এগুলো করতে চায় না। কিন্তু বীজ শোধন করা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। বীজ শোধন না করলে আমাদের দেখা যাচ্ছে যে জমি থেকে আমার ফসলটা ভালোই ছিল কিন্তু পাশের জমিটা রোগাক্রান্ত ছিল। তো এই বৃষ্টির পানি, বাতাস এবং বিভিন্ন কৃষি যন্ত্রপাতির সাথে রোগ জীবাণু কিন্তু এক জমি থেকে আরেক জমিতে চলে আসে। তা যার ফলে আমি ভাবলাম যে আমার জমির ফসল তো ভালোই ছিল, কাজে আমার বীজটা নিশ্চয়ই ভালো। কিন্তু আমার কিন্তু বাতাস দিয়ে, পানি দিয়ে, সেচের পানি দিয়ে, মানুষের সাহায্যে কিন্তু আমার ফসলটা কিন্তু দেখা যায় এখানে অনেক জীবাণু আছে, এটা আমি তো খালি চোখে দেখতে পাচ্ছি না। এজন্য বীজ শোধন করা মানে 50% বলা হয়, 50% আমি রোগ এবং পোকা থেকে মুক্ত হলাম। কারণ আমার বীজের গায়েই অনেক জীবাণু এখানে এসে জড়ো হয়েছে, কিংবা অনেক পোকা ডিম পেড়ে রেখেছে যেটা আমি দেখতে পাচ্ছি না। কিন্তু যখন আমি সেটা রাখি এবং সেটা আমি পরবর্তীতে জমিতে বপন করি, তখন ওরা কিন্তু অতি সহজে সেখানে বিস্তার লাভ করার সুযোগ পায়। তো আমি আপনাদের বলবো যে ঘরোয়া পদ্ধতিতেও কিছু বীজ শোধনের বিষয় আছে যেগুলো কিন্তু খুবই সুন্দর কাজ করে। তার মধ্যে একটা হচ্ছে নিম পাতা সেদ্ধ পানি,
আপনারা যদি ওই ওষুধ কেনার ঝামেলায় যেতে না চান, আপনাদের জন্য সহজ করে দিচ্ছি। নিম পাতা মানে 10 লিটার পানির জন্য 1 কেজি পরিমাণ নিম পাতা সেদ্ধ করে পানিটা ঠান্ডা করে নিতে হবে। এর সাথে এর মধ্যে 100 গ্রাম রসুন বেটে এটা রসটা মিশিয়ে নিতে হবে। এই পানিটা দিয়ে ধানটা জাগ দিবেন। পানিটা এইভাবে প্রিপারেশন করবেন আপনার যতটুকু পানির প্রয়োজন। আপনার ধানের ভলিউম অনুযায়ী তো আপনি পানি নেবেন। তাহলে এখন 20 লিটার যদি পানি লাগে তাহলে এগুলো বাড়িয়ে দিবেন। দিয়ে এই পানিটার মধ্যে আমাকে ধানটা কিংবা যে বীজটা আমি বপন করি এটা জাগ দিব। এবং এই পানিটা এমন হতে হবে ধান এবং পানিটা যেন উপচে না পড়ে, পানিটা নষ্ট না হয়। এইভাবে তাহলে আমার কনসেন্ট্রেশন কমে যাবে। তো এইভাবে যদি আমি এটাকে জাগ দেই এবং মানে ভিজিয়ে রাখি, তারপরে এটাতে ওই পানিতে আর কোনো ধোয়ার প্রয়োজনে ওটা দিয়ে আমি জাগ দেবো। এর ফলে কি এই মিশ্রণটা ধানের ভেতর পর্যন্ত চলে যাবে এবং আমি যখন জমিতে এটা চারাটা লাগিয়ে দেব তখন কিন্তু এটা অনেক সুস্থ সবল থাকবে। এবং আমি বীজতলা তৈরির আরও কয়েকটা নিয়ম পদ্ধতি আপনাদের জানার জন্য বলছি। অবশ্যই আমার যে বীজতলাটা এটা কিন্তু আমাদের আদর্শ বীজতলা হয় না। আমরা কিন্তু জানি যে বীজতলার কিন্তু আবার প্রকারভেদ আছে। এমনি নর্মাল বীজতলা সাধারণভাবে আমাদের কৃষিজীবী ভাইরা এমনি একটা জায়গায় এই চাষ দিয়ে সার দিয়ে একটা বুনে রাখেন, এটা একটা। আর আমরা বলি আদর্শ বীজতলা। আদর্শ বীজতলাটা হচ্ছে 1 মিটার চড়া হবে, লম্বা যে পরিমাণ হতে পারে। তাহলে এটা হবে কি যে আমরা একটুখানি পেটটা উঁচু হবে, যেমন আমরা যে আমরা ভুঁড়িওয়ালা মানুষ যেমন দেখি তাদের পেটটা একটু উঁচু থাকে, এরকম পেটটা উঁচু থাকবে, 2 সাইডটা একটু ঢালু থাকবে। এর কারণ কি? কারণ হচ্ছে যাতে আমার চারার মধ্যে পানি জমে না থাকে এবং সাইড দিয়ে ড্রেন থাকবে। তাহলে এখানে কোনো কারণে যদি আমার পানি থাকে তাহলে পানিটা যেন সুন্দর করে 2 ধারে ড্রেনে এসে জমা হয়ে থাকে এবং যেমন আমার বীজতলা বেশি ড্রাই হবে আমি ওই নালা থেকে যেন পানি বীজতলাতে তুলে দিতে পারি। এবং বীজতলাতে যে আমরা কিন্তু খেয়াল করে দেখেছো আমাদের বীজতলাগুলোকে দেখলে মনে হবে যে সবজির মানে ঘন শাক লাগিয়ে রাখছে, এরকম দেখা যায় না? একদম ঘন লিকলিকে সবুজ চারা। এবং আমাদের কৃষিজীবী ভাইরা এখানে প্রচুর ইউরিয়া প্রয়োগ করে থাকেন যাতে করে এটা আরও লম্বা হয়, অনেক গ্রিন থাকে, ওনাদের দেখতে অনেক ভালো লাগে, মনে করে খুবই ভালো হেলদি আমাদের বীজতলা। কিন্তু এই ধারণাটা একদম ভুল। আপনারা আমার কথাটাই বিশ্বাস করেন এবং এবার থেকেই শুরু করেন। বীজতলাতে আপনার 1 মিটার স্কোয়ারে 80 থেকে 100 গ্রাম বীজ দিতে হবে, এত বেশি দেওয়া যাবে না। হ্যাঁ, এরকম করে পাতলা করে দিতে হবে। এবং এই যে চারাগুলো হবে কাঠির মতো, মানে চ্যাপ্টা হবে, একটু লালচে হবে এবং এটা হচ্ছে সুন্দর, শিকড়গুলো খুব ওয়েল ডেভেলপ থাকবে। এইটা হচ্ছে আদর্শ চারা। কিন্তু আপনারা খেয়াল করে দেখেন আমাদের চারাগুলোকে মনে হয় যে সবজির চারার মতো, একদম যে রসুনের গাছ যখন বের হয় একদম চিকন লিকলিকে ওরকম বড় চারা। এবং এগুলো তখন 4টা-5টা করে ওনারা একটা জায়গায় কোনো রকমে পুঁতে দিয়ে লাগায় রাখে। এটা কিন্তু এখনও কিন্তু আদর্শ যে ধান চাষ পদ্ধতি আমরা কিন্তু সেটা ধারে কাছে এখনও যেতে পারিনি। আমাদের কৃষিজীবী ভাইরা হাইব্রিড যখন লাগান তখন কিন্তু এটা ফলো করে, কিন্তু ওনারা যখন HIV উপসি লাগান তখন কিন্তু এটা ফলো করে না। মানে এটার কি কারণ আমরা আজও বুঝতে পারছি না। মানে ওনারা কেন এই দুটাকে আলাদা করে ফেলছেন। আর এটা হতে পারে আমরা যেটা মনে করি সেটা হলো হাইব্রিডের বীজের দাম বেশি, এজন্য এটা কিনতে একটু দাম বেশি লাগে দেখে যত্নটা বেশি করে যে কম যাতে লাগানো যায়। কিন্তু HIV নিজের ঘরে থেকে কিংবা একটু দাম সস্তা, আচ্ছা লাগাও, আচ্ছা মতো বীজ দিয়ে দাও। তো আমরা গবেষকরা বলেছে যে আমাদের যে পরিমাণ বীজ এইভাবে বীজতলায় ফেলে নষ্ট করা হয়, এই বীজগুলা যদি আমাদের কিন্তু মানে সারা বাংলাদেশের একদিনের মানুষের খাবারের চাহিদা পূরণ করতে পারে। মানে এত পরিমাণ বীজ নষ্ট করা হয়। এবং আমরা কিন্তু অনেক সময় দেখি ওগুলো কেকের মতো হয় না, যাতে আড়ায় তুললে পরে মানে ভেতরে এত বীজ দিয়ে রাখে যেগুলো কিন্তু অঙ্কুরিত হতে পারে না, কারণ স্পেস পায় না। হ্যাঁ, সেজন্য একটা কেকের মতো হয়ে থাকে, মানে ওই সেই নিচে ধানগুলো থেকে যায়, মানে গজাইতে পারে না। এই পরিমাণ আমাদের বীজ নষ্ট হয়, অথচ এগুলো করার কোনো দরকার নাই। এবং এই চারাগুলো লিকলিকে হওয়ার ফলে পরবর্তীতে যে হারে কিন্তু উৎপাদন হওয়া দরকার ছিল সেটা হয় না। এবং ওনারা আরেকটা ভুল করে, খুব ব্যস্ত হয়ে যায় কিভাবে গাছটাকে আরও বড় করা যায়, সেজন্য বারে ইউরিয়া এবং বিভিন্ন সার অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করতে থাকে। কিন্তু আসলে কি কাঙ্ক্ষিত ফলন হয় না ম্যাম, আসলে কাঙ্ক্ষিত ফলনটা কিন্তু কৃষকরা এভাবে পায় না। তাদের একটা ভুল সিদ্ধান্ত, ফসলের
তাদের কাঙ্ক্ষিত ফলন কিন্তু তারা পায় না। শ্রোতাবন্ধু, কৃষিজীবী ভাই ও বোনেরা, ম্যাম আমাদেরকে খুব চমৎকারভাবে কিছু বীজতলার বপনের ক্ষেত্রে কিছু ভুল আমাদেরকে ধরিয়ে দিলেন। আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে বীজ শোধন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ম্যাম ঘরোয়া পদ্ধতিতে নিম আর রসুন ব্যবহার করে কিভাবে আপনি বীজ শোধন করতে পারেন সেই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিলেন। শ্রোতাবন্ধু, আরও আরেকটা বিষয় যেটা আপনাদের মাথায় রাখতে হবে, বীজের অপচয় কিন্তু করা যাবে না। বীজ সঠিক মাত্রায় সঠিক পরিমাণে জাত বিশেষে আপনার কিন্তু আপনার দিতে হবে বপন করার সময়। তো এই পর্যায়ে আমরা ম্যামের কাছে জানতে চাচ্ছি বড় বীজতলার জন্য প্রস্তুত করার ক্ষেত্রে কোন বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে? আচ্ছা, ধন্যবাদ। এখানে আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে মূল জমিতে যখন লাগাবো তখন কিন্তু 2টা চারাই যথেষ্ট। হ্যাঁ, তো কোনো কারণে আমাদের যদি হয়তো বন্যা কিংবা খরা যে কোনো কারণেই হোক, ক্রাইসিস মোমেন্টে আমরা যখন কিন্তু এই সময় থাকে না হাতে, তখন কিন্তু বিজ্ঞানীরা বলছেন যে ওই সময় আমরা একটু বেশি করে গুছিটা দিতে পারি, কারণ আমার তো হাতে টাইম নাই। সেটা আমি 10টা দিলে ওই গাছটা কিন্তু 10টা শিশি 8টা শিশি দেবে, কারণ ওর তো আর বাড়তি করা কুশি নেওয়ার সময় নেই। কিন্তু আমরা যদি 2টো করে লাগাই প্রপার টাইমে, তাহলে একটা গাছ থেকে কিন্তু অনায়াসে 30 মানে 25-40টা কিন্তু ইফেক্টিভ কুশি গজাবে, এবং আমার ফলন কিন্তু এমনিতে 2টা থেকে যথেষ্ট ভালো হবে। এটা একটা। আর সেকেন্ড কোশ্চেনের জন্য বলতেছি যে বীজতলা তৈরির জন্য মাটিটা তৈরি না কিভাবে করব। হ্যাঁ, এখানে আমি আপনাদেরকে এই বিষয়টা আরেকটু বলে দিতে চাচ্ছি যে বীজতলায় আপনারা কখনোই ইউরিয়া সার দেবেন না, কারণ আপনি যদি বীজতলায় ইউরিয়া দেন তাহলে কিন্তু চারাগুলো খুব নাদুস হবে, খুব গ্রিনি হবে, এবং পোকামাকড় খুবই লোভনীয় একটা ব্যাপার, তারা ওখান থেকে আকৃষ্ট হবে। তা আমাদের কিন্তু বীজতলা থেকে পোকামাকড় রোগবালাইয়ের আক্রমণ কিন্তু ওখান থেকে শুরু হয়, এবং আর সেটা আমরা নিজেরাই করে থাকি। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের এখানে আপনি যে কাজটা করবেন, এখানে পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিতে হবে, ছাই দিতে হবে, তুষ দিতে হবে। এগুলো আমরা দিব শেষ চাষের সময়। হ্যাঁ, সামান্য আপনার প্রতি সংশ্বাসে 300 গ্রাম, জাস্ট 300 গ্রাম হারে আপনি টিএসপি এমওপি দিতে পারেন। বাস, এই ইউরিয়ার কোনো কথাই এখানে নাই, এখানে দিবেন না। আর দেওয়ার সঙ্গে সঙ্গে আমার গাছগুলো নাদুস হয়ে যাবে, এবং কি পোকার আক্রমণ একদম চলে আসবে। তো এটা যদি না দেই, এবং আরেকটা কাজ আমাদের খুবই ভুল হয়, সেটা হলো ধানের বীজগুলো খুবই ছোট ছোট। এখন এই ছোট ছোট বীজগুলা কাদার মধ্যে আমরা যখন ফেলি, তুমি খেয়াল করে দেখছো ওটা কি মাটির নিচে ঢোকে? না। কেমন করে যাবে? কারণ হালকা ছোট, এর তো মাটির নিচে যাবে না। আমি যদি বড় সড়ো একটা বীজ এরকম ঢেল দিয়ে দিই, তাহলে কাদার মধ্যে একটুখানি ঢুকে যাবে, কিন্তু ধানের বীজ তো সেটা যেতে পারে না। এই জন্য আমরা কিন্তু দেখেছি যে ওনারা ছড়ায় দিয়ে আসে, উপরেই থাকে, কয়েকদিন উপরেই থাকে, এবং নিচে যেতে পারে না। এবং অনেক সময় হয় কি, বৃষ্টি আসলো কিংবা বেশি করে পানি দিল, তখন কি ওরাকে ছিত্রে এক জায়গায় যে জমা হয়ে থাকে বেশি, আর এক জায়গায় পাতলা হয়ে যায়। তো এইটা একটা বিশাল একটা সমস্যা। তো এই সমস্যাটা কাটানোর জন্য আমি অবশ্যই আপনাদের বলবো পচা গোবর সার এবং ছাই, এ দুটো মিশিয়ে আপনারা এই বীজটা দেওয়ার পরে ঢেকে দিবেন। হ্যাঁ, পচা গোবর ছাই যদি নাও থাকে সমস্যা নেই, আপনারা ছাই অবশ্যই ঠান্ডা ছাই দিয়ে এই বীজগুলোকে ঢেকে দিবেন। এটা ঢেকে দিলে একটা কারণ হবে, একটা কোটিংয়ের মতো হবে, এবং পরদিন যখন তীব্র সানলাইট এই চারাগুলোর উপর পড়বে, তখন সেগুলোর থেকে সুরক্ষা হবে। এছাড়া আমরা অনেক সময় দেখি যখন ওরকম করে উপরে পড়ে থাকে এবং ওই রোদের আলোতে এই শিকড়গুলো কিন্তু মারা যায়। এদের অনেক গাছ অনেক অঙ্কুরিত সিড থেকে চারা আর হতে পারে না, কারণ মরে যায় তীব্র সানলাইটে। কিন্তু আমি যখন ছাইয়ের কোটিংটা দিচ্ছি, তখন এটা কিন্তু সুরক্ষা হচ্ছে, সরাসরি সানলাইট লাগছে না। এছাড়া ছাই আর একটা কাজ করে, সেটা রোগ প্রতিশোধক হিসাবে কাজ করে, এবং এটার সোর্স অফ পটাশিয়াম। তাহলে একাধারে ছাই আপনাকে এখানে অনেকগুলো উপকার দিচ্ছে। আর লাস্ট উপকারের কথাটা বলবো, আপনি যদি পর্যাপ্ত ছাই এবং জৈব সার ব্যবহার করেন, গোবর সার, তাহলে আপনি যখন চারাটা উঠাবেন, শিকড়গুলো খুবই সুন্দরভাবে উঠে আসবে। আপনাকে টেনে ছিঁচড়ে কাঁচি দিয়ে কেটে শিকড় তুলতে হবে না। এটা আমরা গত 1 বছর ধরে মাঠে অনেক গিয়েছি, দেখেছি ওনারা কাঁচি দিয়ে কেটে তুলতেছে, না হলে টেনে ছিঁচড়ে গাছগুলো তুলতেছে, তুলে আবার এরকম করে করে বাড়ি দিচ্ছে। এতে করে শিকড় ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এই ধানের জীবনকাল অবশ্যই 12 থেকে 15 দিন বেশি হয়ে যাচ্ছে, যার ফলে আপনি কিন্তু 15 দিন আগে ধানটা তুলতে পারতেন। আপনার এই ভুল ম্যানেজমেন্টের কারণে
আপনার কিন্তু 15-20 দিন বেশি বেশি হয়ে গেল এবং আপনি ঝড় আর বৃষ্টির মধ্যে পড়ে গেলেন। কাজে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। ম্যাম খুব চমৎকারভাবে আমাদেরকে বুঝিয়ে বললেন। ম্যাম আপনি বললেন রোদের আলো, তীব্র রোদের যে আলো বা রোদের তীব্রতা থেকে ছাই ব্যবহারের মাধ্যমে আমরা ধানের যে বীজটাকে এটা আমরা ঢেকে দিতে পারি। আর ম্যাম যদি অতিরিক্ত ঠান্ডা বা কুয়াশা হয় সেই ক্ষেত্রে বীজতলায় রক্ষার উপায় কি কি হবে? হ্যাঁ, ধন্যবাদ। এটাও আরেকটা সমস্যা। সেজন্য আমরা কিছু কিছু মানে বছর এটা হয়, সব সময় হয় তা বলবো না, হয়তো এবার হতে পারে, কারণ আমরা আগে থেকে জানি না। তো অনেক সময় একাধারে কয়েকদিন শৈত্যপ্রবাহ থাকে। তো এই শৈত্যপ্রবাহতে বীজতলা টিকে রাখা কিন্তু খুবই কঠিন। তো ওই সময় আমরা বলি যে স্বচ্ছ পলিথিন দিয়ে বীজতলাগুলোকে ঢেকে দিতে হবে। এবং আমরা এই সময় আরেকটা বলি শুকনো বীজতলা, অর্থাৎ ভেজা বীজতলা আনার পরিবর্তে যে আমার শৈত্যপ্রবাহের কারণে করতে পারছি না, শুকনো বীজতলাও কিন্তু আপনারা করতে পারেন। তাহলে এখন পলিথিন দিয়ে ঢাকাটার কি 2 সাইডে খোলা থাকবে এবং কয়েকটা কাঠি দিয়ে একটু উঁচু করে দিতে হবে যাতে আমার পলিথিনটা মানে চারার উপরে সেটে না বসে, একটু ফাঁকা রাখতে হবে। তাহলে আমাকে এটা কিন্তু এটা ঢেকে রাখতে হবে, মানে স্বচ্ছ পলিথিন। অর্থাৎ এই পলিথিনটা হতে হবে, আপনি যদি হাতের উপরে পলিথিনটা দেন, হাতের এই মোটা রেখাগুলো দেখা যাবে, ছোট রেখাগুলো দেখা যাবে না, এরকম পলিথিন হতে হবে। এটা দিয়ে আমরা ঢেকে রাখবো এবং আমরা দিনে যখন সূর্য আলো উঠবে তখন কিন্তু পলিথিনটা সরিয়ে দেব। তো যদি দিনের বেলার কোনো রোদের দেখা না মিলে তাহলে কিন্তু দিনেও ঢেকে রাখতে হবে। এবং এই যে নালা বলেছি, সাইড দিয়ে নালার মধ্যে পানি রাখতে হবে যাতে করে ওখানে একটু আর্দ্রতা বজায় থাকে। তো কাজে আমরা এই শৈত্যপ্রবাহ থেকে এটা করতে পারি। এবং আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, বেশ 20 বছর 50 বছর আগে, তখন আমাদের কৃষিজীবী ভাইরা, তাদেরও টেকনোলজি ছিল। ওনারা এই সময় কি করতেন, এই সময় কলা কিংবা ছন এগুলো কিন্তু এই বীজতলার উপর শেড হিসেবে ব্যবহার করতেন। হ্যাঁ, তাড়াতাড়ি বাঁশের একটু খুঁটি দিয়ে হালকা করে এগুলো দিয়ে শেড দিয়ে দিতেন যাতে করে এই শৈত্যপ্রবাহ থেকে বীজতলা রক্ষা করা যায়। আর আরেকটা কাজ করতেন, যেদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে সেই সাইডটা কলা কিংবা খেজুর এগুলো পাতা দিয়ে বেড়া দিয়ে দিতেন যাতে সরাসরি ঠান্ডা বাতাস এই জমিতে না লাগে। কাজে সেই টেকনোলজি অতীতেও ছিল, আজও আছে, শুধু পদ্ধতির পরিবর্তন হয়েছে মাত্র। আশা করি আমাদের কৃষিজীবী ভাইরা এটা বুঝতে পেরেছেন। কৃষিজীবী ভাইরা আপনারা অবশ্যই এই হেঁকে দেওয়ার বিষয়টি গুরুত্বর সাথে দেখবেন। নিশ্চয়ই আপনাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই পর্যায়ে আমরা ম্যামের কাছে জানতে চাচ্ছি বীজতলায় সার ব্যবস্থাপনা কিভাবে করতে হবে, কোন সার কখন এবং কতটুকু পরিমাণে প্রয়োগ করা উচিত? হ্যাঁ, আমি মনে হয় ইতিমধ্যে সেটা বলে দিয়েছি। আর যে হ্যাঁ, বীজতলাতে অবশ্যই আমাকে ইউরিয়া না দিয়ে আমরা পর্যাপ্ত পচা গোবর সার, ছাই এগুলো ব্যবহার করব। এরপরে আপনি যে কাজটা করবেন ম্যানেজমেন্টের জন্য, মূল জমিতে লাগানোর আগে এই কাজটা আমাকে করতে হবে। এখানে যদি আমি একটা মানে স্প্রে করে দিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু আমি অনেকটা নিশ্চিত থাকবো। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে বীজতলাতে পোকা এবং রোগ চলে আসে, বিশেষ করে পাতা খেকো পোকাগুলো চলে আসে, মাজরা চলে আসে এবং বিভিন্ন রকম গোড়া পচা রোগ, পাতা পচা রোগ এগুলোরও জীবাণুগুলো চলে আসে। তো এখানে আমি আপনাদের জন্য একটা ঘরোয়া পদ্ধতির একটা ওষুধ এর কথা শেখাবো। এটা একদম সহজ, আপনারা যদি খাতা কলম থাকে একটু লিখে নিতে পারেন। আর সেটা হলো 10 লিটার পানিতে আপনারা 1 কেজি পরিমাণ নিম পাতা, 20 কাঁঠালির পাতা চিনেন কিনা, না হলে মেহগুনির ফল আছে, যে মেহগুনির এখন কিন্তু মেহগুনির ফল শুকিয়ে শুকিয়ে পড়বে, এটা একটু সিদ্ধ করে পানিটা ঠান্ডা করে নেবেন এবং তারপরে সেটাকে ওটার সাথে আপনারা 100 গ্রাম রসুন বেটে রসটা মিশিয়ে নেবে। 100-200 গ্রাম কোনো সমস্যা না। এখন এই 10 লিটার কিন্তু আমার একটা বায়োপেস্টিসাইড তৈরি হলো। তো এইটা কিন্তু আপনি যদি জমিতে স্প্রে করে দেন, দিয়ে পরের দিন এটা মূল জমিতে নিয়ে যান, তাহলে দেখা যাবে এখানে আমার পোকা এবং রোগ দুটারই কিন্তু ওষুধ আমি দিয়েছি, এই দুটাই কিন্তু অনেকটা কন্ট্রোল হয়ে যাবে এবং আমার মূল জমিটা কিন্তু নিরাপদ থাকবে। হ্যাঁ ম্যাম, খুব চমৎকারভাবে ঘরোয়া পদ্ধতিতে আমরা কিভাবে কোন সার প্রয়োগ করতে পারি ম্যাম আমাদেরকে সহজভাবে বুঝিয়ে বললেন। ম্যাম, বোরোর বীজতলায় আপনি অনেকগুলো পোকার নাম বললেন যেগুলো আক্রমণ করে। এই পোকাগুলো যখন আক্রমণ করে তখন এগুলোর প্রাথমিক লক্ষণ কি কি হয়, আমাদের কৃষিজীবী ভাই বোনেরা কিভাবে বুঝতে পারবে? আচ্ছা, ধন্যবাদ। এটা আসলে অনেকে বুঝতে পারে না, কারণ এটাতে জমিতে আমাকে যেতে হবে।
আর জমিতে আমরা যদি নামে যদি একটু পর্যবেক্ষণ করি, তখন দেখা যাবে যে 2-1টা পাতা মোড়া পোকা এখানে চলে আসছে, কিংবা 2-1টা কিন্তু আমার চারা পাতা খাওয়া হয়ে যাচ্ছে, খেয়ে ফেলতেছে। এবং এটার যদি কোনো সিজনে আক্রমণের তীব্রতা বেশি থাকে, তাহলে আমি জমিতে গেলে 2-1টা পোকা নড়াচড়াটা আমি দেখতে পাবো। ঠিক আছে, এটা থেকে আপনি একটু আইডেন্টিফাই করবেন যে তাহলে আমার কয়েকটা গাছে সমস্যা দেখা যাচ্ছে। আসলে কি, ফসলটা তো মানে আপনাকে এটাকে ভালো করে সবসময় চারা ফেলা থেকে শুরু করে, মানে আসলে বীজ কেনা থেকেই শুরু করে আপনাকে অবশ্যই যত্নে থাকতে হবে ফসল না তোলা পর্যন্ত। কোনো মুহূর্তেই কিন্তু উদাসীন হওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো সেজন্য আমি বলবো যে আপনারা সবসময় এই বিষয়টা খেয়াল করবেন, জমিতে নেমে দেখবেন। আবার অনেক সময় দেখবেন যে কিছু কিছু চারা অনেক লম্বা হয়ে গেছে, অনেকগুলো ছোট, তাহলে বোঝা যাবে যে আমার বীজে ভেজাল ছিল। এই যে লম্বা কতগুলো হয়ে গেছে মাঝখান থেকে হঠাৎ করে, তাহলে এটা কি ভালো লক্ষণ না? একই জাতটা এক সমান থাকবে, এই একটা লম্বা একটা খাটো এরকম তো হওয়ার কথা না। তখন আপনি অবশ্যই যেগুলো দেখা যাচ্ছে অন্যর চেয়ে বেশি লম্বা হয়ে গেছে, লিখে চিকন, এগুলো ওই সময় বাছাই করে ফেলবেন। তো এটা একটা তো ভালো পদ্ধতি হতে পারে। আর সেই সাথে আগাছা থাকলে সেটাও বাছাই করে ফেলবেন, তাহলে আপনার মূল জমিতে কিন্তু আপনি আগাছা নিয়ে যাবেন না। তো এখানে যদি অনেকে আছে আগাছা বাছাই করে না, এবং ওই যখন নিয়ে 4টা-5টা করে লাগাই দেয়, সাথে আগাছার চারাও লাগাই দেয়, বিশেষ করে শামা, এটা কিন্তু একদম মনে চারার সাথে সাথেই চলে যায় এবং সাথে সাথে ট্রান্সপ্লান্ট হয়ে যায় জমিতে, এবং এরা পরে কিন্তু মূল জমির খাবারের সাথে ভাগ বসায় এবং আমার প্রোডাকশন অনেকাংশে কমে যায়। কাজে বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। তাহলে কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনারা কিন্তু প্রতিনিয়ত আপনাদের ফসলের পর্যবেক্ষণ করবেন, কোন পোকার আক্রমণ বা কোন ধরনের রোগ আক্রমণ করছে। আপনার কিন্তু প্রতিনিয়ত পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে আপনি পরবর্তী পদক্ষেপটি কী নেবেন। এই পর্যায়ে আমরা জানতে চাই, বীজতলায় আমরা যখন কৃষিজীবী ভাই বোনেরা অনেক সময় কীটনাশক ব্যবহার করেন, সেক্ষেত্রে কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে কোন ধরনের সতর্কতা মেনে চলা জরুরি? আচ্ছা, ধন্যবাদ। আমি অবশ্যই বলবো যে আপনারা শুরু থেকে কীটনাশক দেবেন না, কারণ এই সময় জমিতে উপকারী পোকাও থাকে, ছোট ছোট মাকড়সা থাকে, লেডি বার্ড বেটেল থাকে, কাজে অনেক উপকারী পোকা থাকে। কাজে আমার এই সময় এমন কোনো অবস্থা হয়নি যে আমাকে মারাত্মক কোনো কীটনাশক দেওয়ার কোনো প্রয়োজন আছে। কাজে প্লিজ আপনারা এই কাজটি করবেন না। প্রথমে আমাদের চারাটাকে সুস্থতার সাথে আমরা বড় করতে চাই, কারণ হচ্ছে আমাদের চারায় যদি সুস্থ না থাকে এবং চারাতে আমি যদি কীটনাশক এবং বিভিন্ন রকম অতিরিক্ত রাসায়নিক সার দিয়ে এই চারাকে এখনই ক্ষতিগ্রস্ত করে ফেলি, তাহলে পরবর্তীতে কিন্তু এটার ফল আমাদেরকে ভোগ করতে হবে। তো সেজন্য আমি অবশ্যই আপনাদের যে পরামর্শগুলো দিলাম, আশা করি সেটাতে কাজ হবে। আপনাকে কীটনাশক দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আপনি একটু পর্যবেক্ষণ করেন, একটু জমিতে নামেন, নেমে আপনি যে মূল জমিতে নিয়ে যাবেন ওটার আগে একটু খেয়াল করেন, তাহলে দেখবেন এমনিতেই সমস্যার সমাধান হয়ে গেছে। এটা খেয়াল করে আমরা দেখেছি যে আমাদের মানে কৃষিজীবী ভাইরা অলসতাই হোক, যে কোনো কারণে হোক, ওই যে মানে কোনো একটা মানুষ দিয়ে যে ফেলেছেন কখনো দেখতে যান না। তো এটা যদি না দেখতে যে আমার জিনিস, আমার ফসল, এটার সাথে আমার রোজগারের সম্পর্ক, আমি যদি এই ব্যাপারে উদাসীন থাকি, তাহলে কখনোই সেটা ভালো ফলাফল নিয়ে আসবে না। এবং ওখানে উনি পোকা নিয়ে যাচ্ছে না, রোগ সাথে নিয়ে যাচ্ছে না, আগাছার সাথে নিয়ে যাচ্ছে, এগুলোর ব্যাপারে কেউ পরোয়া করে না, কারণ তারা কন্ট্রাক্ট বেসিসে লাগায়। সেগুলো কি থাকলো না থাকলো সেটা তো তাদের দেখার বিষয় না। তাহলে মূল মালিককেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে। ম্যাম, খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বললেন আমাদের বীজতলায় কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে আসলে সতর্ক থাকা উচিত। আমাদের বীজতলায় কীটনাশক ব্যবহার না করাই উত্তম। আর কৃষিজীবী ভাই বোনেরা, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, আপনাদের বীজতলা প্রতিনিয়ত পর্যবেক্ষণের মধ্যে রাখবেন। তো ম্যাম, আমরা এই পর্যায়ে আমাদের ফেসবুক লাইভে যারা কমেন্টের মাধ্যমে যুক্ত হয়েছে তাদের কিছু কমেন্টস পড়ে আসি। আমাদের সাথে যুক্ত রয়েছেন অঞ্জন মল্লিক, তিনি লিখেছেন সাথেই আছি। ধন্যবাদ শ্রোতা বন্ধু সাথে থাকার জন্য। আমাদের সাথে আরও যুক্ত রয়েছেন মোহাম্মদ উবাইদুল হোসেন আল সামি, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শ্রোতা বন্ধু। তিনি আমাদের সাথে দেখছে ও শুনছে যশোর থেকে। ধন্যবাদ শ্রোতা বন্ধু এত দূর থেকে কৃষির কথা আয়োজনের সাথে থাকার জন্য। আমাদের সাথে আরও রয়েছেন তানভীর হাসান রানা, তিনি লিখেছেন তিনি আলু চাষ করছেন, তার গাছের 4 থেকে 6 পাতা হয়েছে, এখন কি ওষুধ বা পরিচর্যা
পরিচালনা করতে হবে। শ্রোতা বন্ধু, আপনারা আমাদের কৃষির কথার সাথেই থাকুন। পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনি অবশ্যই আপনার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাবেন। আমাদের সাথে আরও যুক্ত রয়েছেন প্রবীর মিত্র শীল, তিনি হরিনগর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমাদের সাথে আরও রয়েছেন ফারুক আহমেদ, উলিপুর কুড়িগ্রাম থেকে, ইবনে ইয়াম নাহিদ, ইসমাইল হোসেন, ওয়াহাব প্রধান সম্রাট, তিনি লিখেছেন শুভ সন্ধ্যা। শ্রোতাবন্ধু, আপনাকেও শুভ সন্ধ্যা। আমাদের সাথে আরও অনেকে যুক্ত রয়েছে। শ্রোতাবন্ধু, কৃষির কথা অনুষ্ঠানের শেষ পর্যন্ত সাথে থাকুন আর কৃষি বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্যবহুল পরামর্শ নিয়ে আমাদের পাশে থাকুন। তো ম্যাম, আমরা এই পর্যায়ে জানতে চাই বোরোর চারা রোপণের উপযুক্ত বয়স কত? হ্যাঁ, ধন্যবাদ। শ্রোতাবন্ধুদের কাছ থেকে আমাদের একটি কল আসছে। ম্যাম অনুমতি দিলে আমরা একটু হ্যাঁ, কলে। অবশ্যই। হ্যালো শ্রোতাবন্ধু, আপনি কোথা থেকে বলছেন? আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো শ্রোতাবন্ধু, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আপনি পুনরায় চেষ্টা করুন। হ্যালো শ্রোতাবন্ধু, হ্যালো শ্রোতাবন্ধু, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনি কোথা থেকে বলছেন? আপনার নামটি বলে আমাদের কাছে প্রশ্নটি করুন। আমি রোকেয়া বেগম, গাইবান্ধা থেকে বলছিলাম। আচ্ছা, আপনার প্রশ্নটি করুন শ্রোতাবন্ধু। আমার প্রশ্নটি হলো, আমার বাসা গাইবান্ধায়, ওইদিকে অনেক বেশি ঠান্ডা পড়ে। তো এই ঠান্ডার ক্ষেত্রে আমার বীজতলা তৈরির সময় কোন ধরনের সমস্যা হতে পারে এবং এই সমস্যা থেকে দূরকরণের কোনো উপায় যদি আপনি বলেন তাহলে উপকৃত হব। শ্রোতাবন্ধু, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি আমাদের সাথেই থাকুন। শ্রোতাবন্ধু আমাদেরকে প্রশ্ন করছিলেন, তার বাড়ি গাইবান্ধা, তার এলাকায় প্রচুর পরিমাণে ঠান্ডা আর শৈত্যপ্রবাহ হয়, সেক্ষেত্রে কি ধরনের সমস্যা আসতে পারে? আমরা শ্রোতাবন্ধুর প্রশ্নটি পরবর্তীতে জানিয়ে দেব। শ্রোতাবন্ধু, অনুষ্ঠানের শেষ পর্যন্ত সাথে থাকুন, আমরা ফিরে আসবো আপনার প্রশ্নের উত্তরটি নিয়ে। তো ম্যাম, আপনার সাথে আমরা যেটা জিজ্ঞেস করছিলাম নেই। হ্যাঁ, জি না, তাহলে এখানে প্রচন্ড ঠান্ডাতে শৈত্যপ্রবাহ থাকলে চারা যে সেটা সমস্যা হলুদ হয়ে যায় কিংবা সাদা হয়ে যায়, চারার বাড়ন্ত থাকে না এবং আলটিমেট আসলে ওটাকে মানে ভবিষ্যতের যে ভালো ফলন দেওয়ার কোনো অবস্থায় থাকে না। এটা একটা বিশাল একটা সমস্যা। তো সেজন্য অবশ্যই আপনারা আবহাওয়ার পূর্বাভাস এখন অনেক স্মার্ট হয়েছে, এটা প্রেডিকশন করে আমরা কিন্তু বীজতলা ফেলার জন্য চেষ্টা করব। এবং হঠাৎ যদি কোনো কারণে ওরকম হয়ে যায় তাহলে অবশ্যই আমরা কিন্তু পলিথিন ব্যবহার করতে হবে, পলিথিন শেড ব্যবহার করতে হবে। এবং এরপরে যখন শৈত্যপ্রবাহ যাবে আমার গাছ তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। তো ওই সময় আপনারা একটা সরিষার খোলের হরলিক্স এটা লিখে নেন, এটা খুবই ভালো কাজ করবে। এখানে আমার লাগবে 10 লিটার পানি। এর মধ্যে 10 লিটার পানির মধ্যে আমার 300 থেকে 400 গ্রাম সরিষার খোল, এর সঙ্গে আপনার দিবেন দস্তা সার সামান্য পরিমাণ, 2 চিমটি, অল্প সামান্য লাগবে, এটা দেবেন। এর মধ্যে আপনার 1 মুঠ টিএসপি, 1 মুঠ ডিএপি, অথবা তারপরে টিএসপি দিলে ডিএপি দরকার নাই, আর ডিএপি দিতে পারেন 1 মুঠ, পটাশিয়াম সার দিবেন 1 মুঠ, এবং 1 মুঠ পরিমাণ আপনি এবং 2 চিমটি পরিমাণ ট্রাইকো কম্পোস্ট সার। নাম না শুনলে পরে লিখে নেন শ্রোতাবন্ধু, আপনারা কিন্তু নোট ডাউন করে ফেলেন ম্যাম কি বলছেন। তাহলে এটা দিয়ে আমি একটু রাতে একটু ভিজিয়ে রাখবো এবং সকালে এই মিশ্রণটা, এটা কিন্তু 10 লিটারের জন্য বলেছি। এখন আপনার জমি যদি বেশি হয়, আপনার 20 লিটার, তখন এইগুলো ভলিউমগুলো বাড়িয়ে দিবেন। তাহলে এইভাবে আপনি বাড়িয়ে দিয়ে যে এই মিশ্রণটা এটা স্প্রে করতে হবে না, বালতিতে গুলিয়ে আপনি মগ দিয়ে বীজতলার মধ্যে একটু গোড়ার দিক থেকে একটু ছিটিয়ে দিবেন। আশা করা যায় এতে কোনো, এটার নাম কিন্তু আমি বলেছি হরলিক্স, অর্থাৎ হরলিক্সের মতো ইনস্ট্যান্ট কাজ দেয়। তাহলে আপনি যদি এটা দিয়ে দেন তাহলে দেখা যাবে যে 4 থেকে 5 দিনের মধ্যেই আপনার গাছ অনেক হেলদি হয়ে যাবে। তাহলে এই বিষয়টা এবার ট্রাই করে দেখুন, আশা করা যায় আপনার অনেক ভালো ফলাফল পাবেন। শ্রোতা বন্ধু, আপনারা কিন্তু লিখে রাখুন পদ্ধতিটি, আর অবশ্যই আপনারা আপনাদের জমিতে ও এই ব্যবস্থাপনাটি অবশ্যই প্রয়োগ করবেন। শ্রোতা বন্ধু, আশা করি রোকেয়া খাতুন আপনি আপনার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেছেন। তো ম্যাম, আপনার কাছে যে আমার প্রশ্নটা ছিল সেটা হচ্ছে বোরোর বীজতলার জমি যে আমরা করব, সেক্ষেত্রে বোরো চারা রোপণের উপযুক্ত বয়স কত হবে? ধন্যবাদ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বয়সটা আমরা প্রায় আমাদের কৃষিজীবী ভাইরা মানে খেয়াল করেন না।
ওনারা বললাম তো আন্দাজে মনে করেন যে লাগাই রাখি, একসময় লাগালে হবে। এটা করার ফলে আমাদের ফলনে মারাত্মকভাবে ব্যাঘাত ঘটে। এটার জন্য আউশে কিন্তু সাধারণত খুবই অল্প সময় পাই আমরা, সেজন্য 20 থেকে 25 দিনের চারা কিন্তু রোপণ করতে বলা হয়। আর আমনে আমাদেরকে অবশ্যই সেটা 25 থেকে 30 দিনের মধ্যে করতে হবে। এবং বোরোতে আমাকে কোনো সময় 40 দিনের বেশি যাওয়া যাবে না, এটা গেলে আমার ফলন অবশ্যই কমে যাবে। তাহলে আপনারা সবচেয়ে ভালো হবে 35 দিনের চারা লাগানো। তো এই বিষয়গুলো খুবই যত্ন করে খেয়াল করবেন এবং এইভাবে যদি লাগান আশা করি ভালো ফলাফল পাবেন। ধন্যবাদ ম্যাম আপনাকে, আপনি অনেক সুন্দর করে সবকিছু গুছিয়ে বললেন। আর শ্রোতাবন্ধু, বীজতলা থেকে চারা উত্তোলনের ক্ষেত্রে ম্যাম কিন্তু ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন চারা যখন উত্তোলন করব তখন কিন্তু চারার শেকড়কে আপনারা অযাচিতভাবে ঝাঁকাবেন না, যাতে পরবর্তীতে কিন্তু আপনার ফসল কাঙ্ক্ষিত যে উৎপাদন সেটা কিন্তু কাঙ্ক্ষিত উৎপাদন পাবেন না। তো শ্রোতাবন্ধুদের উদ্দেশ্যে ম্যাম, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শ্রোতাবন্ধুদের উদ্দেশ্যে, কৃষিজীবী ভাই বোনদের উদ্দেশ্যে আপনার শেষ পরামর্শটি কি হবে? ধন্যবাদ। আসলে আমি শেষ পরামর্শ হিসেবে এটা বলতে চাচ্ছি যে আপনারা বীজতলার যত্ন করুন। আজকেরই চারা আগামী আপনার ভবিষ্যৎ, অর্থাৎ আপনার ফসল। তাহলে আজকে বীজ থেকে বীজ তৈরি করছেন আপনি, তো সেজন্য প্রথমেই যে বীজটা সেটা অবশ্যই সেটা একটা ভালো বীজ সংগ্রহ করুন, মানে মানসম্মত কোয়ালিটি সিড, এবং এরপর সেটা বিশোধন করুন এবং জমিটা বীজতলাটা চমৎকার করে তৈরি করুন। এখানে পর্যাপ্ত পরিমাণে আপনার আলো বাতাস লাগে এরকম স্থানে তৈরি করুন। সময় মতো সেচ, জৈব সার এবং বায়োপেস্টিসাইড প্রয়োগ করুন। আশা করা যায় আপনি অনেক ভালো ফলাফল পাবেন। ধন্যবাদ আপনাদের। ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ নানা গুরুত্বপূর্ণ দিক এবং সুন্দর ব্যবহারিক আলোচনা করার জন্য। শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। শ্রোতাবন্ধু, আজকের কৃষির কথার অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। কৃষিজীবী ভাই ও বোনেরা, আমরা বিশ্বাস করি আজকের আলোচনা থেকে আপনারা অনেক নতুন তথ্য ও উপকারী পরামর্শ পেয়েছেন। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি ইফশিতা হোসেন ঐশী, এবং আজকের অনুষ্ঠানে আমাদের সাথে বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ডক্টর সালমা লাইজু, প্রিন্সিপাল ATI শেরপুর। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় ছিলেন মোহাম্মদ এনামুল হক তালুকদার এবং মোহাম্মদ শাহিদুল ইসলাম। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ রাফিউল করিম, প্রযোজনা করেছেন মোহাম্মদ মামুনুর রহমান এবং সার্বিক নির্দেশনায় ছিলেন মোহাম্মদ আল আমিন খান। শ্রোতাবন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন, কৃষির কথার সাথে থাকুন।